একটু চা দেবে গো? রান্নাঘরে ব্যস্ত প্রতিমার দিকে ভয়ে ভয়ে কথাগুলো ছুড়ে দিলেন সুধাকর। গ্যাসের চুলায় একদিকে গরম জলের সসপ্যান, অন্যদিকে কড়াইতে ফুটন্ত ডাল, মাঝখানে নাজেহাল প্রতিমার মুখ আগুনের আছে লাল। গরমটাও তো কম পড়েনি। সূর্যদেব অতি উৎসাহী হয়ে সকাল ৯টাতেই মনে হচ্ছে মধ্য গগনে চড়ে বসে আছেন। সকলের যে প্রাণ হাঁসফাঁস সেদিকে তার হুঁশ নেই। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে স্বামীর দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে প্রতিমা মন দিলেন নিজের কাজে। সাড়া না পেয়ে সরে গেলেন সুধাকর। গরম জলটা নামিয়ে বেবি ফুড গুলে বোতলে ভরে ঠান্ডা হতে দিলেন প্রতিমা। একটু জুড়িয়ে গেলেই নাতির মুখে ধরে দেবেন। মা, ভাত হয়ে গেছে? ছেলে এসে দাঁড়িয়েছে দরজায়। সত্য স্নান সেরে এসেছে। ভিজে চুলের গুছি লেপ্টে আছে কপালে। হয়েই এসেছে, তুই রেডি হয়ে আয়, আমি ভাত বাড়ছি, বললেন প্রতিমা। সাম্য হেলে দুলে চলে গেল নিজের ঘরে। একটু পরেই তার হাঁক শোনা গেল। মা, এখনো বাবুনের দুধটা দাওনি? ও কাঁদছে সেই তখন থেকে। নিয়ে আসছি, গলা উঠিয়ে বললেন প্রতিমা। ফিডিং বোতলটা থেকে ২ ফোঁটা দুধ হাতে ঢেলে উষ্ণতা পরীক্ষা করে নিলেন। ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। বাত জর্জরিত হাঁটু দুটোকে টানতে টানতে দুধের বোতল ছেলের ঘরে পৌঁছে দিতে গেলেন। তারপর বিছানায় আধশোয়া হয়ে ক্রন্দনরত ১.৫ মাসের ছেলেকে সামলানোর চেষ্টা করছিল তৃষা। বিরক্তিতে ভুরু কুঁচকেছিল ওর। একটু দুধ আনতে এত সময় লাগে কেন কে জানে। সাম্য শার্টের বোতাম লাগাচ্ছিল, সেদিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার মায়ের বোধ হয় ১৮ মাসে বছর, কি বলো? চমকে তাকালো সাম্য। কেন? এখনো দুধ নিয়ে আসতে পারলেন না যে? আনবে আনবে, এক্ষুনি আনবে। চুল আশ্রাতে মনোযোগী হলো সাম্য। ঘরে ঢুকলেন প্রতিমা। নাতির মুখে ধরিয়ে দিলেন বোতলটা। অবোধ শিশু সঙ্গে সঙ্গে চো চো করে শুষে নিতে লাগলো নিজের খাবার। সস্নেহে নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন প্রতিমা। সাম্য অধৈর্য গলায় বলল, মা, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলো খেতে দেবে। আমি ভাত বেড়েই এসেছি জুড়োবে বলে। চল, দিয়ে দিচ্ছি। রান্নাঘরের দিকে রওনা হলেন প্রতিমা। খেয়ে অফিসে বেরিয়ে গেছে সাম্য। তৃষাকেও খেতে দিয়ে এলেন প্রতিমা। সে নিজের ঘরে বসেই সকালের খাবারটা খায়। মাত্র ১.৫ মাস আগে সিজার হয়েছে। এখনো শরীর সারেনি, খুব দুর্বল। দুপা হাঁটলেই নাকি মাথা ঘোরে। ১.৫ মাসের নাতি, অসুস্থ ছেলের বউয়ের দেখাশোনার ভার তাই প্রতিমার উপরেই আপাতত। সংসারের কাজ করতে প্রতিমার খারাপ লাগে না। বিয়ের পর থেকেই তো করে আসছেন, কিন্তু বয়স হচ্ছে বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর সঙ্গ দেয় না আগের মতো। সকালের দিকটায় এত ছোটাছুটি থাকে, বেশ হাঁপিয়েই যান। প্রতিমার কপালটাই মন্দ, আরাম শব্দটা বোধহয় তার জন্য নয়। বিয়ের পরে দেখেছেন শাশুড়ি কুটোটিও নাড়তেন না। প্রায়ই বলতেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি বৌমা, এবারে একটু আরাম করব। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, তুমিও এসে গেছো, ব্যাস, আমার আর ভাবনা কি। হাসি মুখে সেই থেকেই সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রতিমা। সেই যে নিয়েছিলেন, আজও নামানো হয়নি বোঝা। ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনার পরেও নয়। তৃষা আজকালকার মেয়ে, এত কিছু পারবে কেন? সকালবেলার হুড়োহুড়ির পর একটু সময় প্রতিমার অবসর। একটু পরে দুপুরের রান্না চাপাবেন। ঝর্ণা সবজি কেটে দিয়ে গেছে। এর আগে নাতিকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে। হাতে কিছুটা সময় আছে। নিজের ঘরে পাখা ছেড়ে দিয়ে একটু বসা যায়। হঠাৎ মনে পড়ল সুধাকর চা চেয়েছিলেন। তখন এত ব্যস্ততার মাঝে স্বামীর আবদারে বেশ বিরক্ত হয়েছিলেন। পরে ব্যাপারটা ভুলেই গেছেন। সুধাকরও দ্বিতীয়বার আবদার করেননি। মানুষটা এমনই, বড় চাপা, কোনো ব্যাপারেই জোর করতে পারেন না কাউকে। ১ কাপ চা করে নিয়ে নিজের ঘরে ঢুকলেন প্রতিমা। সুধাকর শুয়ে শুয়ে পেপার পড়ছিলেন। প্রতিমার হাতে চায়ের কাপ থেকে খুশি হয়ে উঠে বসলেন। তোমার মনে আছে? ভাগ্যিস মনে পড়ল, তুমি বুঝি আর একবার বলতে পারতে না?
ছেলে বউ নাতিকে নিয়ে এত ব্যস্ত ছিলে, তাই আর বলিনি। চায়ের কাপ হাতে নিয়ে হাসলেন সুধাকর। কথাটা প্রতিমার বুকে বাজলো অন্যরকম ভাবে। সত্যি তো, আজকাল সুধাকরের দিকে অতটা নজর দিতে পারেন না। চাপা স্বভাবের মানুষটার অনেক ইচ্ছেই বোধহয় চাপা পড়ে যায় প্রতিমার ব্যস্ততার কাছে। তৃষা একটু সুস্থ হয়ে গেলে তার কাজ নিশ্চয়ই কমবে। নাতিও বড় হবে ধীরে ধীরে, প্রতিমার ব্যস্ততাও কমবে একটু একটু করে। চা শেষ করে হঠাৎ স্ত্রীর কড়া পড়ে যাওয়া হাতটা নিজের হাতে তুলে নিলেন সুধাকর। অস্ফুটে বললেন, কত কাজ বেড়ে গেছে তোমার, কষ্ট হচ্ছে খুব? নাতির জন্য কাজ করছি, তাতে আবার কষ্ট কিসের? হাসেন প্রতিমা। বিয়ের পর থেকে তো খেটেই চলেছ প্রতিমা, নিজের কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারোনি। মাকে ভয় পেতাম, তাই কিছু বলতেও পারতাম না। আমাদের বাবুর জন্মের পরও তুমি সব সামলাতে, মনে আছে? আমি পারতাম, তৃষা আজকালকার মেয়ে কি করে পারবে? তাও ঠিক, সায় দেন সুধাকর। খালি চায়ের কাপ হাতে উঠে যান প্রতিমা। নাতিকে স্নান করাতে হবে। সুধাকরের মনে পড়ে বিয়ের পরে একবার বেড়াতে যেতে চেয়েছিলেন প্রতিমা। সমুদ্র দেখবে বলে স্বামীর কাছে আবদার করেছিল সে। মায়ের কাছে কথাটা মুখ ফুটে বলতেই বেঁকে বসেছিলেন মা। বউ নিয়ে ঘুরতে যাবি, এই সংসার কে সামলাবে বুড়িমা? সংসার সামলানোর কি আছে, তুমিও চলো আমাদের সাথে, বলেছিলেন সুধাকর। না না, কোমরে বাতের ব্যথা নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না বাপু। তাহলে বদ্দি মেজদি বা সেজদিকে বলো কয়েকদিন তোমার কাছে এসে থাকুক, অসহায়ের মতো বলেছিলেন সুধাকর। হ্যাঁ, তাদের সংসারে যেন কাজ নেই, এসে পড়ে থাকবে মায়ের কাছে। না না, হবে না এসব, সাফ জানিয়ে দিয়েছিলেন মা। বাতিল হয়ে গিয়েছিল সুধাকরের প্রস্তাব। সংসারের জাতাকলের নিচে চাপা পড়ে গেছিল প্রতিমার ছোট্ট একটা ইচ্ছে। এর পরের কয়েক রাতে প্রতিমার নিঃশব্দ কান্না সহ্য করতে হয়েছিল তাকে। মনে পড়লে এখনো কষ্টটা বুকের মধ্যে চিনচিন করে। রাতে পাশাপাশি শুয়ে সুধাকর বললেন, পুরী যাবে প্রতিমা? হঠাৎ প্রতিমা অবাক হলেন। মনে পড়ে বিয়ের পর একবার পুরী যেতে চেয়েছিলে তুমি, কিন্তু মা রাজি হননি বলে যাওয়া হয়নি। তুমি খুব কষ্ট পেয়েছিলে, আজও নিজেকে অপরাধী লাগে সেজন্য। আমার মনের জোর বড় কম প্রতিমা। মাঝরাতে এসব কি শুরু করেছো বলতো? পরে তো পুরী নিয়ে গেছো তুমি আমাকে বেশ কয়েকবার, কিন্তু তোমার অল্প বয়সে সেই প্রথম চাওয়াটা তো পূরণ করতে পারিনি। মনে পড়লেই কষ্ট হয়। কি হয়েছে তোমার বলতো? উঠে বসেছেন প্রতিমা। কিছুক্ষণ চুপ করে রইলেন সুধাকর, তারপর বললেন, ছেলের সংসার সামলাতে হিমশিম খাচ্ছ দেখে আমার খারাপ লাগছে, কিন্তু কিছু বলতেও পারছি না, ভালো লাগছে না। ছেলের সংসার, এটা আমার সংসার নয়। খুব অবাক হয়েছেন প্রতিমা। এটা আর তোমার সংসার নয়। তোমার বা আমার কথার আর কোনো দাম নেই এখানে, বুঝতে পারো না? মানে? এই যে আমি কত করে বললাম একটা আয়া রাখতে, শুনলো ওরা? অন্তত একটা রান্নার লোক তো রাখতে পারতো। বারবার বললাম, কিছুতেই মানল না। আয়ারা ঠিকঠাক যত্ন করতে পারবে না, তাই হয়তো আয়া রাখেনি। আর বেশিরভাগ রান্নার লোকের রান্নাই মুখে তোলা যায় না, জানোই তো। তবুও তোমার কষ্ট হচ্ছে ভেবেও তো রাখতে পারতো। বাবু হয়তো টাকার চিন্তা করছে, তাছাড়া আমার কষ্টও তো হচ্ছে না, এত ভাবছো কেন? প্রতিমা স্বামীর গায়ে হাত রাখলেন। তোমার তো কষ্ট কিছুতেই হয় না, আর টাকার কথা বলছো, সে তো আমিই দিতে পারতাম। ছেলে তো সেটাও মানতে চাইছে না। ছেড়ে দাও না, যেমন চলছে চলতে দাও, অসুবিধে কি? তাহলে বোঝো, আমরা নিজেদের ইচ্ছে মতো যদি কিছুই করতে না পারি, তবে এটা আমাদের সংসার হলো কি করে? কি জানি বাবা, অত বুঝি না। হোক না ছেলের সংসার, ছেলেও তো আমাদেরই, তাই না? এখন শুয়ে পড়ো দেখি, আমাকে আবার ভোরে উঠতে হবে। শুয়ে পড়লেন প্রতিমা। সুধাকরও শুয়ে পড়লেন।
প্রতিমা ভাবছিলেন মানুষটা এত কিছু খেয়াল করে। প্রতিমার সত্যিই কষ্ট হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে এত কিছু সামলাতে। তাছাড়া পুরো ব্যাপারটাতে কষ্ট ছাড়াও একটা সূক্ষ্ম অপমানের গন্ধও যেন আছে। শাশুড়ি যে এত করছেন তাতে ছেলের বউয়ের কোনো কৃতজ্ঞতা বোধ আছে বলে মনে হয় না, বরং শাশুড়ি তো করবেনই, তার তো করাই উচিত। এমন একটা ভাব ঝুলিয়ে রাখে চেহারায়। কোনো কাজে কোনো ত্রুটি হলে নাক উঁচিয়ে বিরক্তিও প্রকাশ করে। প্রতিমার রাগ হয়, অশান্তির ভয়ে শুধু চুপ করে থাকেন। পরদিন একটু বেলা করেই ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেলেন প্রতিমা। ঠিক 7টায় তৃষাকে একটা ওষুধ খেতে হয় খালি পেটে। তার 15 মিনিট পর ওকে হালকা কিছু খেতে দিতে হয়। এখন 7টা 20 বাজে। সর্বনাশ, দেরি হয়ে গেল যে। রান্নাঘরে ঢুকে দেখলেন ছেলে বিরক্ত মুখে গ্যাসে সসপ্যান চাপিয়েছে। লজ্জিত মুখে বললেন, আমাকে ডাকলি না? তুমি ঘুমোচ্ছ দেখে আর ডাকিনি। অ্যালার্ম দিয়ে ঘুমোতে পারো না মা? নিয়ম করে না চললে তৃষা সারবে কি করে? ছেলে বিরক্ত মুখে বলল, দেখি সর এখন, আমি করছি। গম্ভীর মুখে বললেন প্রতিমা, তাকে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হবে। সময় মতো ঘুম থেকে উঠে পরিপাটি করে ঘরের সব কাজ সামলাতে হবে। তার আর ক্লান্তি আসে না, শরীর খারাপও হয় না। তিনি তো একটা মেশিন। হরলিক্সটা কাপে ঢেলে 2টো বিস্কুট নিয়ে ছেলের ঘরের থেকে চললেন প্রতিমা। তৃষা বিরক্ত মুখে কাপটা নিল। নাতি এখনো ঘুমোচ্ছে, ওর জন্যও খাবার বানাতে হবে। প্রতিমা একবার ঝুঁকে নাতির ডায়পার চেক করে নিলেন। এখনই পাল্টাতে হবে না মনে হচ্ছে। বোধহয় তৃষা অথবা সাম্য পাল্টে দিয়েছে। সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতেই শুনতে পেলেন হরলিক্স চুমুক দিতে দিতে তৃষা বলছে, দাদার যখন ছেলে হলো দেখেছিলাম মাকে এক চুল এদিক ওদিক হবার উপায় নেই। এত নিখুঁতভাবে সব সামলাতেন। অপমানে কান লাল হয়ে উঠল প্রতিমার। ইচ্ছে করে তাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলা হলো। এত দুঃসাহস! যাকে বলা হলো তার দিকে আর চোখে তাকালেন। সাম্য গম্ভীর মুখে চুপ করে আছে। হঠাৎ প্রচণ্ড রাগ হয়ে গেল প্রতিমার। এতদিন অনেক সহ্য করেছেন। তৃষার দিকে ফিরলেন তিনি। তারপর পরিষ্কার গলায় কেটে কেটে বললেন, তোমার যদি মনে হয় তোমার মা ভালো যত্ন করতে পারবেন তাহলে মাকে এখানে নিয়ে এসো, নইলে নিজেই ওখানে চলে যাও। দেখেছ, আমি বলেছিলাম না মা কাজগুলো ভালো মনে করেন না, তাই তো এত অবহেলা। সরাসরি আমার দায়িত্ব ছাড়তে চাইছেন এবার তিনি। শুনলে তো? তৃষা সাম্যের দিকে তাকিয়ে আছে। হতভম্ব হয়ে গেলেন প্রতিমা। অবহেলা? এসব কি বলছো তৃষা? সাম্য বিরক্ত মুখে বলল, তৃষা তো মায়ের কাছে যেতে চেয়েছিল মা, আমি যেতে দিইনি। সেখানে জায়গা কম, অসুবিধে হতো। আর তৃষার মা কিছুতেই এখানে আসতে রাজি হলেন না। তুমি কাজগুলো করতে চাও না, আগে বললেই তো পারতে, অন্য ব্যবস্থা করে নিতাম। আমি করতে চাই না, তাই বললাম বুঝি? অসহায়ের মতো বললেন প্রতিমা। সেরকমই তো মানে দাঁড়ায় মা। প্রতিমার মুখে কথা সরছিল না। এতদিন কার জন্য এত কষ্ট করেছেন, এ রাজ্যের ঘুরিয়ে তাকেই আসামির কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। অপমান গায়ে মেখে বেরিয়ে যেতে গিয়ে চমকে উঠলেন। সুধাকর দাঁড়িয়ে আছেন দরজার বাইরে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। সুধাকর হাত চেপে ধরলেন। দাঁড়াও। স্বামীর কঠিন গলার আওয়াজে চমকে উঠলেন প্রতিমা। এই সুধাকরকে তো তিনি চেনেন না। প্রতিমার হাত চেপে ধরে ভদ্র গম্ভীর কণ্ঠে ছেলেকে ডাকলেন সুধাকর, বাবু। একটু শুনে চারিদিকে। বাবার গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এলো সাম্য। কি বলছো বাবা? তোমাকে আমি আগেও বলেছি বারবার, তুমি কান দাওনি। সাম্য অবাক হয়ে তাকিয়েছিল। বাবা কি বলতে চান ধরতে পারছে না। একটু থেমে সুধাকর আবার বললেন, তোমার মা সব কিছু সামলাতে পারছে না, তোমাদের অসুবিধা হচ্ছে, এর জন্যই একটা আয়া আর রান্নার লোক রেখে দিচ্ছি আমি। সাম্যর মুখ বিবর্ণ হয়ে গেল। ও বুঝতে পেরেছে বাবা কেন এভাবে বলছেন, তবুও বলতে চেষ্টা করলো, দরকার নেই বাবা। না, তোমার মায়ের শরীর অসুস্থ, সে আর পারবে না এত কিছু সামলাতে। যা বলছি তাই শোনো।
চিন্তা করছো কেন? আয়া আর রান্নার লোকের মাইনেটা তো আমিই দেব। চুপ করে গেল সাম্য। ওর আর কিচ্ছু বলার মুখ নেই। মায়ের সঙ্গে এভাবে কথা বলে মস্ত ভুল করে ফেলেছে। একবার তীর বেরিয়ে গেছে, ফিরিয়ে নেওয়ার আর উপায় নেই। সেদিন রাতে ফেটে পড়লেন সুধাকর। মেয়েটার এত সাহস! বাবু বাবা কি রকম, একটাও কথা বলল না, উল্টে তোমারই দোষ ধরতে এলো। তুমি যে এত যত্ন করে এত ভালোবেসে সবকিছু করছো, সেটা তাদের নজরে পড়ছে না? কোনো কৃতজ্ঞতা বোধ নেই? ছেড়ে দাও না। বাবু লজ্জা পেয়েছে খুব, ক্ষমা চেয়েছে আমার কাছে। ভুল তো মানুষেরই হয়, ক্ষমা করে দাও ওদের। ক্ষমা করলাম, কিন্তু আর একবারও যদি এরকম ঘটনা ঘটে, আমি কি করব নিজেই জানি না। প্রতিমা স্বামীর মুখের দিকে একবার তাকালেন। আমি তোমাকে চিনতে পারছি না। কেন? তুমি তো আগে কখনো এভাবে প্রতিবাদ করিনি। স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন সুধাকর। প্রতিমা চুপ করে রইলেন। আগে কখনো প্রতিবাদ করিনি, সেই ভুলটাই তো আজ শুধরে নিলাম। দু হাতে স্ত্রীকে জড়িয়ে ধরলেন সুধাকর। প্রতিমা অনুভব করলেন স্বামীর শীর্ণ দু হাতে এখনো অনেক জোর। যে কোনো ঝড়ঝাপটা থেকে তাকে আড়াল করে রাখার ক্ষমতা রাখে এই দুই হাত। নাতি আরেকটু বড় হলে পুরী বেরিয়ে আসি প্রতিমা। স্ত্রীকে বুকে ধরে রেখে বললেন সুধাকর। আচ্ছা, বললেন প্রতিমা। তার কানে তখন আছড়ে পড়ছে সমুদ্রের গর্জন, সাগরের নোনা বাতাসের গন্ধ পাচ্ছেন তিনি স্বামীর বুকে। এই রকম গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।